আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন জানালেন সিইসি। কাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ, চিফ হুইপ। মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে আবারও গ্যাস সরবরাহ বন্ধ, সংকট বাড়ার আশঙ্কা। বাংলাদেশকে জ্বালানি সহায়তার আশ্বাস কাতারের। দোহায় দেশটির প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ, দুদকের নতুন চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার। হামে মারা যাওয়া শিশুদের ৮০% পায়নি টিকা, অপুষ্টিতে ভুগছিল ৬৫%। তথ্য শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি। এবং কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু। ৫ জনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা জানান তিনি। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোট গ্রহণ। সংসদ সদস্যদের ভোট গ্রহণ শেষে আজই প্রকাশিত হবে ফলাফলের গেজেট। ঐতিহাসিক এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ১৯৯১ সালের পর প্রথমবারের মতো সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচন ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, ঐতিহাসিক এই নির্বাচন আয়োজনে কোনো ঘাটতি রাখেনি কমিশন। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছে, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। তো সংসদ অধিবেশন না থাকায় আইন ও বিধিমালা অনুযায়ী বিশেষ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সবার সামনে বিস্তারিত ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের ফলাফল যেটা ঘোষণা হবে, ওই যে ২টা থেকে ৫টা পর্যন্ত ভোট হবে, তো ভোটের পরে তো আমরা ওখানে ইনস্ট্যান্টলি গোনা শুরু করব। গোনার পরে রেজাল্ট যেটা আমি অ্যানাউন্স করবো অ্যাজ নির্বাচনী কর্তা, দ্যাট ইজ ফাইনাল। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা শেষে একই দিন গেজেট প্রকাশ করা হবে। গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আগামীকাল বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। বলেন, সব সংসদ সদস্যদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনের শুরু হওয়ার পর বিটিভিতে ২০ মিনিট লাইভ হবে, শেষে ফলাফলও লাইভ ঘোষণা করা হবে বলেও জানান চিফ হুইপ। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে। আমাদের দুজন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন, একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশের মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। আবারও বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সেলারেট এনার্জির টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ। নতুন এলএনজি কার্গো না আসায় গত ৩ দিন ধরে সরবরাহ কমছিল। শেষ পর্যন্ত বিকেলে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে আজ একটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে, সেটি টার্মিনালে যুক্ত হলেই আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই টার্মিনালটি আবার বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিতে নতুন করে চাপ তৈরি হয়েছে। দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল
থানির সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করেন এবং বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পরে পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সাথে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ৯,৩33 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এনডিসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় 6টি নতুন এবং 4টি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়। বিদ্যুতের ঘাটতি রোধে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। যে 10টি প্রকল্প অনুমোদিত হয়েছে সেখানে মোট ব্যয় আছে 9,333 কোটি 58 লক্ষ টাকা, যার মধ্যে জিওবি মানে সরকারি অর্থ ব্যয় আছে 8,488 কোটি 71 লাখ টাকা এবং সেখানে প্রকল্প ঋণ আছে 936 কোটি 38 লক্ষ টাকা। দুদক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ হবে বলে জানান তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় যে প্রশ্ন উঠেছে তাকে অভিযোগকারীদের ব্যর্থতা বলে মন্তব্য করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 168 দিন ফাঁকা থাকার পর নতুন চেয়ারম্যান ও কমিশনার পেল দুর্নীতি দমন কমিশন। দুদকের 8ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি AKM আসাদুজ্জামান। যদিও তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, সংবিধানের 99(1) অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিচারপতির অবসরের পর লাভজনক পদে নিয়োগের সুযোগ নেই। সাংবাদিকরা এটা নিয়ে প্রশ্ন করলে দুদক চেয়ারম্যান বলেন তিনি বিশেষ যোগাযোগ করে এই পদে আসেননি। পরে দুদক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন চেয়ারম্যান ও কমিশনাররা। বেশ কিছু বার্তা দেন তারা। এ সময় সাংবাদিকদের চেয়ারম্যান জানান তাঁদের মূল লক্ষ্য দেশ থেকে দুর্নীতি দূর করা। আমরা যেন মানুষের প্রত্যাশার মতন করে প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি, দেশ থেকে সন্ত্রাস মানে দুর্নীতির মুক্ত করার যথেষ্ট চেষ্টা করতে পারি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমাদের কাজ করা শুরু করে দেন, ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফল আমাদের আনবো বলে আমাদের প্রত্যাশা আছে। দুদক চেয়ারম্যান ও কমিশনাররা আগের মতোই আশার বাণী শোনান। বলেন রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন তারা। আমরা যা করব আপনারা নিজেই দেখতে পারবেন, এসবগুলো ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। আমরা একটা কথা বললাম, কাজ করতে পারলাম না, তার পরবর্তী আপনারাই সমাজে ধরবেন। অর্থাৎ দয়া করে আমাদের সুযোগ করে দেন, আমরা স্বাধীনভাবে কাজ করছি, আমাদের সামনে সমস্যা আসুক, আমরা সমাধান করব, সঠিকভাবে করার চেষ্টা করবো। স্যারের বক্তব্যকে সমর্থন করে শুধু এক বাক্যে বলবো, আপনারা দেখবেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় হবে। প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষভাবে আমরা সিদ্ধান্ত দিব। আবার আপনারা অতি অল্প সময়ে এই সকল বিষয়ে অগ্রগতি যাবে। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা হতাশা হবে না। আমরা এই 18 কোটি 20 কোটি মানুষের প্রত্যাশা আমরা রেখেই আমরা এখানে আসছি। কিছুদিনের মধ্যেই কমিশনের কাজের গতি বাড়বে বলেও আশ্বস্ত করেন তারা। সরকার আসে সরকার যায়, দুর্নীতির দুষ্টচক্রে বাংলাদেশ ঘুরপাক খায়। গত 25 বছর ধরে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে বের হতে পারেনি বাংলাদেশ। নতুন কমিশন সেখান থেকে কতটা উন্নতি করতে পারে সেদিকে তাকিয়ে দেশের মানুষ। মাহবুব কবির চপল, ATN বাংলা, দুদক কার্যালয়, ঢাকা। হামে মারা যাওয়া শিশুদের 80% টিকা পায়নি। শিশু হাসপাতাল ও ICDDRB যৌথ গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষণায় আরও দেখা যায়, হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের 82% 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পায়নি। ফলে অপুষ্টিজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল তাদের। এদিকে গত 24 ঘন্টায় হাম উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব অনেকাংশে কমে আসবে। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। গত 5 মাসে হাম ও উপসর্গে মারা গেছে 922 শিশু। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে 99 শিশুর, আর 823 শিশু মারা গেছে হামের উপসর্গে।
অন্তর্বর্তী সরকার টিকা কেনায় অবহেলা করায় হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বলে অভিমত বিশেষজ্ঞদের। বিএনপি সরকার ক্ষমতায় এসে টিকা কার্যক্রম জোরদার করে, এরপরও হাম উপসর্গে শিশু মৃত্যু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমন বাস্তবতায় প্রকৃত কারণ অনুসন্ধানে গবেষণা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং ICDDRB। হাসপাতালে ভর্তি হওয়া 354 জন হামে আক্রান্ত শিশুর উপর গবেষণাটি পরিচালনা করেন তারা। এতে দেখা যায় আক্রান্ত শিশুদের 43% বয়স ছিল 3 থেকে 9 মাসের মধ্যে। শিশু হাসপাতাল মিলনায়তনে গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম ও ICDDRBর পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান। গবেষণায় বয়স ও টিকা নেওয়ার ভিত্তিতে 341 শিশুকে 4টি দলে ভাগ করা হয়। নিয়মিত টিকা দেওয়ার বয়স হয়নি এমন 9 মাসের কম বয়সী 146 শিশুর মধ্যে 142 জনের হাম শনাক্ত হয়। টিকা নেয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া 126 শিশুর মধ্যে 122 জনের হাম শনাক্ত হয়েছে। এক ডোজ টিকা নেওয়া 48 শিশুর মধ্যে 44 জনের এবং সুপারিশকৃত 2 ডোজ টিকা নেওয়া 21 শিশুর মধ্যে 16 জনের হাম শনাক্ত হয়েছে। গবেষণায় শনাক্ত সব হাম ভাইরাস B3 সাবক্লেডের অন্তর্ভুক্ত। অন্যান্য দেশে শনাক্ত B3 ভাইরাসের সঙ্গে এসব ভাইরাসের মিল রয়েছে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রোগী আসে না। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। সময় মতো টিকা নেওয়ার পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেল শিখাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 বাংলাদেশি সহ 9 জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন অন্তত 10 জন। জীবিত উদ্ধার করা হয়েছে নারী ও শিশু সহ 80 জনকে। ফায়ার সার্ভিস বলছে এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, হোটেলটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এ নিয়ে কলকাতায় 2 দিনে 2 হোটেলে অগ্নিকাণ্ডে 17 জন নিহত হলো। কলকাতা প্রতিনিধি কিংশুক চক্রবর্তীর তথ্য ও চিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল শিখা ইনে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজন টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর 4টি ইউনিট। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় 6 পুরুষ, 2 নারী ও 1 শিশুকে, যাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় ঘটনাস্থল থেকে 80 জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বাংলাদেশি ছিল, গেস্ট হাউস ছিল। আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে অবৈধ কাজ করেছে পুরো টোটালি। স্থানীয় ফায়ার সার্ভিস বলছে, হোটেলের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় এত হতাহতের ঘটনা। এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাটি পরিদর্শনে আসেন শুভেন্দু সরকারের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী। দুর্ঘটনার জন্য বিগত মমতা ব্যানার্জি সরকারের উদাসীনতাকে দায়ী করেন তারা। এই মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি ভাবুন, বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমএলএ ছিলেন, ওনার লোক সব মিলে লিগ্যাল কাজ করে ওই গেস্ট হাউস বানিয়ে দিয়েছে। যত যা ছবে আপনি দেখবেন চারদিকে নজর পড়ে যাবে। আমরা কোনো কালপিটকে ছাড়তে যাচ্ছি না। যারা মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এবং কি জন্য এসেছিলেন, এগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। এটা আসলে জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা এখনো জানা যায়। বাংলাদেশি হাই কমিশনার ওখানে গিয়েছে, তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের। 2 দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে মারা যায় 9 জন। তারপর সেখানকার হোটেলগুলির নানা অব্যবস্থাপনার চিত্র প্রশাসনের সামনে উঠে আসে।
পরে সেখানে 15টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। শিখা ইনে দুর্ঘটনার পর শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেলগুলোয় নিরাপত্তার বিষয়ে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে এমন আশা কলকাতাবাসীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা। ভারতের কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 জন নিহত হয়েছেন। অন্য নিহতরা হলেন তার স্ত্রী আফসানা শিম্মিন, 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম আলী। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়। এ খবর কুষ্টিয়ায় পৌঁছালে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও চ্যানেল 9-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত 3রা আগস্ট দেবাশিস দত্ত স্ত্রী, ছেলে ও শ্বশুরকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার তারা কলকাতায় ফেরেন এবং একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই রাতে হোটেলটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 8 বাংলাদেশের মধ্যে 5 জনের পরিচয় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, নিহতদের মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। মরদেহ দেশে আনার পুরো খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি। যারা নিহত হয়েছেন তারা জানা গেছে একই পরিবারের 4 জন। শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সেই কাজটা করবে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ভারত সফরের আমন্ত্রণের পেছনে তাদের স্বার্থ জড়িত থাকলে কোনোভাবেই এগোবে না বাংলাদেশ। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও জানান তিনি। এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন। তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো, কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা সিটির পৌর পুলিশ সদর দপ্তরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে 9 জন। এ সময় আহত হয় অন্তত আরও 20 জন। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা এই হামলা এবং গাজার আরও দক্ষিণে চালানো আরেকটি হামলায় হামাসের একজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছিল। গাজা সিটির আল শিফা হাসপাতাল জানিয়েছে, গাজা সিটিতে এই হামলার পর একজন নারী ও এক শিশুসহ 9 জনের মরদেহ এবং অন্তত 20 জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এবার খেলার খবর। ডারউইনের মতো ম্যাককেই টেস্টেও জয় চায় বাংলাদেশ। অনুশীলনে নামার আগে বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শরীফুল ইসলাম তেমনটাই জানান। ডারউইন জয়ের পর বাংলাদেশ আছে ফুরফুরে মেজাজে, তবে একেবারে নির্ভর নয়। ম্যাকাই টেস্টেও ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত মিরাজা। জিম অনুশীলনে তাই ঘাম ছড়ালেন সবাই, যেন প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেন সবাই। পরাগ আরমানের রিপোর্ট। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। দাপুটে ক্রিকেট খেলে 9 উইকেটে হারিয়েছে অজিদের। ম্যাচের প্রতিটি সেশনই রাজত্ব করেছে টাইগাররা। দারুণ এই জয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে তামিম শান্তদের। ডারউইনের ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার ম্যাকাই চ্যালেঞ্জ। আর এই ম্যাচের সবচেয়ে বড় প্রশ্ন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট। ডারউইনে ছিল ড্রপ ইন পিচ। আবহাওয়া অনেকটা ভিন্ন, তাতে করে টাইগারদের জন্য বড় সুবিধা এবং চ্যালেঞ্জ দুটোই দেখা যেতে পারে। তবে জয়ের জন্য আশাবাদী বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। পেসাররা যখন ভালো করে অবশ্যই ভালো লাগে, বাট শুধু পেসার না, টিম বাংলাদেশ যখন ভালো করে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং 3টা পার্টি, তখন আরও বেশি ভালো লাগে। কারণ আমরা তো যখন ইউনিটভাবে পারফর্ম করি তখনই কিন্তু আমরা সুন্দরভাবে জয় ছিনিয়ে আনতে পারি। চোটের কারণে ডারউইন টেস্ট খেলা হয়নি পেসার শরীফুলের। আত্মবিশ্বাসী এক টাইগার শিবিরের সদস্য হতে পেরে তিনিও মুগ্ধ।
ম্যাকাই টেস্ট খেলার জন্য প্রস্তুত শরীফুল ইসলাম। চেষ্টা করব এটা আমরা ক্যারি করার, দেখা যাক কতটুকু উপরে নিয়ে যেতে পারি। আমি তো সবসময় প্রস্তুত, এখন দেখা যাক যদি রিজিকে থাকে হবে ইনশাল্লাহ। ম্যাকাইয়ের মাঠে এবারই প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট হতে যাচ্ছে। উইকেটের প্রকৃতি বিবেচনায় শুরুতে পেসাররা সুবিধা পাবেন। 4 পেসার সঠিক লাইন লেন্থে বল করতে পারলে আবারও অজিদের অস্বস্তিতে ফেলা বাংলাদেশের জন্য অসম্ভব কোনো কাজ নয়। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। ৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন সিইসি। কাল সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ জানালেন চিফ হুইপ। মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে আবারও গ্যাস সরবরাহ বন্ধ, সংকট বাড়ার আশঙ্কা। বাংলাদেশকে জ্বালানি সহায়তার আশ্বাস কাতারের, দোহায় দেশটির প্রধানমন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। দেশ থেকে দুর্নীতি দূর করাই মূল চ্যালেঞ্জ, দুদকের নতুন চেয়ারম্যান। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার অঙ্গীকার। হামে মারা যাওয়া শিশুদের ৮০% পায়নি টিকা, অপুষ্টিতে ভুগছিল ৬৫%। তথ্য শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি। এবং কলকাতার নিউ মার্কেট এলাকায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮ বাংলাদেশি সহ ৯ জনের মৃত্যু, ৫ জনের পরিচয় শনাক্ত করেছে ঢাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।